আমাদের ডক্টর ইউনূস সাহেব মোটামুটি আশ্বস্ত করছিলেন, আমি নিজেও বিশ্বাস করছিলাম যে তার সারা বিশ্বব্যাপী তার একটা পরিচিতি আছে, তার প্রতি অনেক রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান, রাজা রানীরা তাকে ভালো হিসাবেই জানে। সেহেতু তিনি উদ্যোগ নিলে হয়তো মানে যে টাকা আসবে সেটা 5 বছর না 10 বছরও মানে দেশ চলতে পারে। সে টাকা তো আসেই নাই, বরঞ্চ আরও ওই সময় মানে কিছু টাকা পাচার হয়েছে বলে অনেক মিডিয়াতে আসছে। তা হচ্ছে বিএনপির একাধিক ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার মতো উপযুক্ত মানুষ আছে বিএনপিতে, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্যে পার্টির মহাসচিবকেই কিছুটা এগিয়ে রাখছেন টিভি বা পত্রিকা, যেভাবে বলি সোশ্যাল মিডিয়াতে তো মনে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হয়েই গেছে। হ্যাঁ, তো এই যেমন ডক্টর মুশাররফ, ডক্টর মঈন খান, এই ধরনের প্রবীণ এবং অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ বিএনপিতে আছে। তবে বাংলাদেশের দীর্ঘদিনের বাস্তবতায় ধরেন গত 18 বছর ধরে যে দেশে আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য, সেখানে একঝাঁক মানুষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে আমার বিশ্বাস এবং ধারণা। তার মধ্যে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর মুশাররফ বা মঈন খান, এরা আগাগোড়া একভাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, সবাই সিনিয়র এবং স্থায়ী কমিটির সদস্য। তো সেই জন্য এখনো পর্যন্ত পার্টি যেহেতু সিদ্ধান্ত নেয় নাই এবং ঘোষণা করে নাই, সেই পার্টির একটা দায়িত্বশীল অবস্থানে থাকা, এই অর্থে আমার পক্ষে মানে স্পেসিফিক বলা কঠিন। হয়তো আজকে নির্ধারিত হয়ে যাবে, কালকে তো একটু ঘোষণা হবে, তখন তো সবাই এটা জানতেই পারবে। উদ্বিগ্নতা থাকে যে কে হচ্ছে, হ্যাঁ, যেমন বিভিন্ন মাধ্যমে থাকে, নেতৃবৃন্দে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এরকম আমার কাছে বহু, এমনকি আমি পরশুদিন একটা রিক্সায় করে যাচ্ছিলাম, তো রিক্সা চালক নিঃসন্দেহে রাজনীতির সচেতন ব্যক্তি বোধহয়, আমার কাছে হঠাৎ করে তার মতামত দিয়ে ফেলল, এটা কি মনে করেন আপনি? একজনের নাম উচ্চারণ করে দেখলাম যে আমরা যাদের নিয়ে আলোচনা করছি ভাবছি, তারাও কিন্তু তার কাছাকাছি চিন্তা করছে, ভাবছে। সেই জন্য এইটা এখন সমাজে অন্যতম আলোচিত ঘটনা আমার কাছে মনে হয়েছে, যে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে এবং অন্যদের প্রার্থী কারা, মানে বিরোধী দলের প্রার্থী কারা, যেমনটা বললেন ডক্টর কর্নেল অলি সাহেব, তিনি জামাত বা 11 দল, সরি 11 দল বললে ভালো হয়, তো 11 দলের মনোনীত প্রার্থী। তো অলি সাহেবের রাজনীতির শুরুটা বলা যায় বিএনপি থেকেই। তো বিএনপির সঙ্গে টানাপোড়েনের কারণে একসময় তিনি বিএনপি থেকে ছিটকে যান। ছিটকে যাওয়ার পরে তার মতো করে সে চেষ্টা করছে। তবে এবারকার আন্দোলনের শেষের দিকে তিনি বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন, আমি যতটুকু জানি। তারপরে সেটি যখন বাস্তবে রূপ নেয় তখন তিনি তার দল বা তার অন্য যে সিদ্ধান্ত, যেটা 11 দলের সঙ্গে তিনি গেছেন এবং সেখান থেকে তিনি প্রার্থী হয়েছেন। তবে তার কিছু মন্তব্য মানে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একজন প্রবীণ মানুষের কাছে এই ধরনের মন্তব্য না আসলে বরঞ্চ ভালো হতো। এটা কি সাম্প্রতিক সময়ে? অতীতেও করেছেন, তারই ঘেঁষাঘেঁষি এখনও করছেন। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে সে কথাগুলো নাইবা বললাম। তবে ওই মন্তব্যগুলো আসলে এসে কি একটা বয়সে, আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, তাই তো, ছাত্র দলের সভাপতি ছিলাম, ডাকসুদ ইলেকশনও করছে। তো ওই সময় ওই বয়সে আমার শব্দ চয়ন বা আমার বক্তৃতা যদি কেউ মনে করে, তাহলে মনে করতে হবে ওটা ছাত্র জীবনের বক্তৃতা, যদি বিতর্কও থাকে সেটা ওইভাবে নিতে হবে। তা আমাদের বন্ধুবান্ধবরা যারা আছে তারাও এখন অনেকে প্রবীণ এবং জাতীয় রাজনীতিতেও আছে, তাদের বক্তৃতাও আমি সিরিয়াসলি তো নিব না, যদি প্রচার মাধ্যমেও আসে। তো ওই রকম তরুণ বয়সে যেটা মানায় সেটা তো একটা পরিপূর্ণ বয়সে এসে মানুষের মানায় না এবং করাও উচিত না।
ওটা একটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো। এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদ অনুযায়ী যদি রাষ্ট্রপতি নির্বাচন করা হতো সেক্ষেত্রে আপনারাও যেটাতে আসলে রাজি ছিলেন, বলেছিলেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে বিষয়টি সেটি নিশ্চিত করা যেত। আপনারা কি এখন এটা নিয়ে আসলে কিভাবে ভাবছেন, বিএনপি কিভাবে ভাবছে যে রাষ্ট্রপতি যদি জনাব মির্জা ফখরুল ইসলাম হয়ে যান বা অন্য যে কেউ আপনাদের মধ্যে থেকে হলো, সেখানে কি আসলে ক্ষমতার ভারসাম্যের প্রয়োজন আছে কিনা? বিএনপি কিন্তু জুলাই সনদের বাইরে যায় নাই, প্রতিনিয়তই জুলাই সনদকে ডিফেন্ড করছে এবং এই কথাও বলেছে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি। তো আমি এটা নিজে বিশ্বাস করি, জুলাই সনদের সঙ্গে বিএনপির কোনো সংঘাত নাই। তবে এটি পার্লামেন্টের মধ্য দিয়ে হতে হবে, এটা মুখের উচ্চারণ আর পার্লামেন্টে গিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো, আলোচনার মধ্যে দিয়ে সেটি তো হতেই পারে, না হয়তো কোনো আমার বিবেচনা না হওয়ার কোনো কারণ নেই। সব থেকে বড় কথা যেটা পারস্পরিক শ্রদ্ধা, বিচক্ষণতা, সভ্যতার মধ্যে থেকে আমার মনে হয় রাজনীতি, সে তরুণ হোক, মধ্যবয়সী হোক আর প্রবীণ হোক, কারণ তাদেরকে লক্ষ্য করে দেশবাসী, তরুণরা। তো তাদের মানে সম্পর্কে এমন কোনো বলা উচিত না যেটা ভবিষ্যৎ বংশধর হিসেবে ভবিষ্যৎ রাজনীতিকরা কালিমা লেপন করে এমন কোনো ভাষা শিখে। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আলতাফ পারভেজ আপনার মন্তব্য একটু নেওয়ার চেষ্টা করবো রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে। আমি যেটি বলছিলাম যে 1991 সালের পরেই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে 35 বছর পর। এই সময়ে এটা কতটা গুরুত্ব বহন করে এবং সেই সাথে আমি যে ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলাম সেটি বাস্তবায়ন হওয়া কতটা জরুরি বা এটার প্রয়োজন আছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ। আমার শ্রদ্ধাভাজন সহ আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে কে রাষ্ট্রপতি হবেন আমরা জানি না এখন, কিন্তু কোন দলের রাষ্ট্রপতি হবেন সেটা প্রায় নিশ্চিতভাবে আমরা জানি। তো এখানে ফলে গুরুত্ব যেটা পাওয়া উচিত ছিল সেটা হলো কে হবেনের চেয়েও আমরা এই পদটাকে আরো একটু ক্ষমতায়িত করতে পারতাম কিনা। দেখুন, আমাদের যে গণ অভ্যুত্থান হলো তার আগের দশকে বা 2-3 দশক ধরে একটা তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের প্রধানমন্ত্রীরা নির্বাচিত হলেও ব্যবস্থাটা এমন, তারা একটা মানে ঔপনিবেশিক কাঠামো তাদের স্বৈরতন্ত্রের প্রতিভূতি পরিণত করে ফেলে। ফলে গণ অভ্যুত্থানের একটা চাওয়া ছিল ক্ষমতার এই আরও ভারসাম্য আনা, প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা নেওয়া যায় কিনা, বিশেষ করে সাংবিধানিক যেসব প্রতিষ্ঠানগুলো সেগুলোর নিয়োগে অধিকার বা কর্তৃত্ব রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেওয়া যায় কিনা। আমরা তো আশা করেছিলাম, নাগরিক সমাজের দিক থেকে একটা বড় আশা ছিল যে গণ অভ্যুত্থানের পরে এই ক্ষেত্রে একটা সংস্কার হবে। 2 ধরনের সংস্কার হতে পারত, কেন্দ্রীয় ক্ষমতার কিছু স্থানীয় সরকারের হাতে যেতে পারত, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছু রাষ্ট্রপতির হাতে আসতে পারত। এর ফলে রাষ্ট্রপতির পদটা আরো গুরুত্ববহ হতে পারত এবং তার সুফল কিন্তু রাজনীতিতে, সমাজ জীবনে মানে একটা নতুন বন্দোবস্ত হিসাবে আমরা দেখতে পেতাম। বাংলাদেশের রাজনীতির বাক পরিবর্তনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাষ্ট্রপতির ভূমিকাগুলো দেখেছি আসলে। সেটা তো একটা বিশেষ সিচুয়েশনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু তারা ক্ষমতা চর্চা করতে গেলে কি হয়, আপনি বদরুদ্দোজা চৌধুরীর আমলে নিশ্চয়ই সেটা স্মরণ করতে পারি আমরা। তার মানে আসলে ক্ষমতা চর্চার জায়গা নেই, তাদের স্বাধীন মতামত রাখার কোনো নির্বাহী সুযোগ নেই। ফলে সেই সুযোগটা তৈরি হওয়া দেশের প্রয়োজনে জরুরি ছিল। বিশেষ করে গণ অভ্যুত্থানের প্রত্যাশার জায়গা এটা ছিল যে একটা ক্ষমতার ভারসাম্য আসবে, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, একচেটিয়া ক্ষমতা, প্রায় নিরঙ্কুশ ক্ষমতা, দেবতুল্য ক্ষমতা, সেই জায়গাটা একটু কাটছাট হয়ে রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা যাবে, কিন্তু সেইটা হলো না। আমি বলবো যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখন যে কৌতূহল, সেইটা নির্বাচনের পরের দিনই আসলে মিইয়ে যাবে। কারণ মানুষ এখন শুধু জানতে যাচ্ছে কে হচ্ছে, বিএনপিতে তো অনেকেই যোগ্য আছেন, সেই জন্য এই কৌতূহলটা। কিন্তু এই পদকে যদি ক্ষমতায়িত করা হতো তাহলে বাংলাদেশ লাভবান হতো। একদম। আমি একটু অন্য একটা বিষয়ে এবার একটু কথা বলতে চাই, পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলতে চাই। কেননা আমরা দেখলাম যে ভারতের যিনি হাই কমিশনার বাংলাদেশে এসেছেন, দীনেশ ত্রিবেদী, তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস পর আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং পরের দিন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটি বেশ আলোচিত একটি ঘটনা, কেননা অভ্যুত্থানের পর থেকে আমরা আসলে নজর রাখার চেষ্টা করছি যে ভারতের সাথে সম্পর্কটা কোথায় যায়। আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে কূটনৈতিক সম্পর্কের জায়গাটুকু, ভারত আসলে এই মুহূর্তে বিএনপির সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক তারা আসলে প্রত্যাশা করছে? ধন্যবাদ। আসলে দেখুন, প্রতিবেশীর সাথে তো সম্পর্ক ভালো করার কোনো বিকল্প নেই, প্রতিবেশী তো পাল্টানো যাবে না।
আমাদের দুর্ভাগ্যের ব্যাপার, আমাদের দুটো দেশ আমাদের প্রতিবেশী, উভয় দেশের সাথেই সম্পর্ক খারাপ যাচ্ছে এবং উভয় দেশের সাথে আমাদের কিছু দ্বিপাক্ষিক সমস্যা দাঁড়িয়ে গেছে। সমস্যাগুলো গুরুতর এবং সমস্যাগুলো পুরনো, ফলে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্মার সাথে চীন আমাদের মানে ডাইরেক্ট লিঙ্কের প্রস্তাব দিচ্ছে, কিন্তু রোহিঙ্গা সমস্যার কারণে আমরা ওই দিকেও এগোতে পারছি না, বা এগোতে গেলেও সমস্যা হবে। তার মানে আগে রোহিঙ্গা সমস্যার সমাধান করে নিতে হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সমস্যা বহু, প্রায় মানে কোনো নদী নিয়েই চুক্তি নেই। গঙ্গা চুক্তি যেটা আছে সেটাও এই বছর মেয়াদ শেষ হয়ে যাবে। সীমান্ত সমস্যা আছে, পুরসিনের সমস্যা আছে, বাণিজ্যিক ভারসাম্যের সমস্যা আছে, এবং সর্বশেষ যুক্ত হয়েছে শেখ হাসিনাকে ঘিরে সমস্যা। কিন্তু এগুলো তো সমাধান হতে হবে, এবং সমাধানের তো একটাই পথ, সেটা হলো সংলাপ। এবং আমি বলবো নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সম্পর্কটা আরও তিক্ত হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে নির্বাচিত সরকার আসার পরে সম্পর্ক আমি বলবো উন্নতি হওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, আবার কিছু বিরূপ ঘটনাও আছে। সেটা কিরকম বিরূপ ঘটনা? যেমন ভারত যখন একজন রাষ্ট্রদূতকে পাঠালো, উনি বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে কথা বলছেন, ঠিক এই সময়ে উনি বলছেন যে সম্পর্ক উন্নয়নের জন্য তারা আগ্রহী। ঠিক এই সময় শেখ হাসিনা ওইখানে প্রেস কনফারেন্স করলেন, তাকে সেটা করতে দেওয়া হলো। তো এইটা বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী যে জনমত, যে অভ্যুত্থান পরবর্তী যে রাজনৈতিক বাস্তবতা, তাকে ক্ষুব্ধ করেছে। এটা বিএনপির জন্য বিব্রতকর হয়েছে, অস্বস্তিকর হয়েছে। বিএনপি বিরোধী দলগুলো থেকে একটা চাপের মুখে আছে। কিন্তু এই সামগ্রিক পরিস্থিতিতেও আমি যেটা বলতে চাই, দেখুন, বর্মার সাথে যেমন রোহিঙ্গা সমস্যাকে অতিক্রম করে আমাদের সম্পর্ক করতে হবে, আমরা যেন ওই দিকে রোহিঙ্গা সমস্যায় আটকে থাকলে সম্পর্ক উন্নয়ন হবে না, তেমনি এদিকেও শেখ হাসিনাকে কেন্দ্রে রাখলে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধান করতে পারবো না। মানে এইটা একটা অবশ্যই বড় সমস্যা, এটা অবশ্যই বাংলাদেশের অসন্তোষের কারণ, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও কূটনীতিকে সুযোগ দিতে হবে। কূটনীতিকে সুযোগ দিলে কি হয়, দেখুন, ভারতের যে নতুন রাষ্ট্রদূত, উনি আমাদের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন, ওই দিনই উনি দিল্লি গেলেন, এবং পরের দিনই ভারত কিন্তু প্রধানমন্ত্রীকে নতুন ভাষায় নতুনভাবে আমন্ত্রণ জানালেন। তার মানে ডিপ্লোমেসিকে সুযোগ দিলে পরিস্থিতি কিন্তু পাল্টায়। এইটা হলো এক তাৎক্ষণিক একটা নজির। ব্রিক্স সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী যাবেন বলে আমি অন্তত আশা করি, কারণ এটা একটা সুযোগ। কারণ 11টি দেশের সাথে এখানে আলোচনার সুযোগ আছে, সম্পর্ক উন্নয়নের সুযোগ আছে। আমাদের প্রধানমন্ত্রী বা বাংলাদেশ এই মুহূর্তে বিমস্টেককে প্রতিনিধিত্ব করছেন, এটার চেয়ারম্যান। বিমস্টেকের 7টি দেশও আশা করছে তাদের চেয়ারম্যান যে সেখানে তাদের প্রতিনিধিত্ব করবেন। ফলে এই যে আলাপ আলোচনাগুলো, এমনকি ব্যক্তিগতভাবে তারেক রহমানের জন্য এটা আমি বলবো একটা সুযোগ, কারণ উনি রাজনীতিতে নতুন নন, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে নতুন। ওনার সাথে ইতিমধ্যে দেখা হয়েছে কেবল মালয়েশিয়া এবং চীনের নেতৃবৃন্দের, কিন্তু এখন ব্রিক্সের 11টি দেশের নেতৃবৃন্দের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ, বোঝাপড়ার সুযোগ, এবং বাংলাদেশের আসলে বিনিয়োগ, বাণিজ্য, রপ্তানি, আমদানি সব সমস্যা আসলে ব্রিক্সের দিকে এখন। জি, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব শামসুজ্জামান দুদু, এই প্রসঙ্গটি আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশ এই জায়গাটা সেট করতে পেরেছে কিনা, আমাদের সরকার সেট করতে পেরেছে কিনা, যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে কতটুকু হবে, কিরকম হবে। এই যে যেমনটি বলছিলেন জনাব আলতাফ পারভেজ, যে আসলে সংলাপের জায়গাটুকু থাকতে হবে, এবং প্রতিবেশীকে যেহেতু আমরা ইগনোর করতে পারবো না, ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যাচ্ছেন কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এবং সেই সাথে সম্পর্কের জায়গাটুকু আমরা আসলে কতটুকু এখন চাই ভারতের সাথে। প্রথম কথা হচ্ছে যে সংলাপটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়। রাজনীতিতে তো অবশ্যই, কূটনীতিতে একটা দুটো ঘটনার মধ্যে সংলাপ একটি, এসব বিবেচনায় ঠিক আছে। কিন্তু আমি যার সঙ্গে সংলাপে যাব, সেই জায়গায় আমার ব্যক্তিত্ব, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব আমি কি ছেড়ে যাব, ত্যাগ করে যাব, নাকি আমার প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, আস্থা এটি তৈরি করার পরে যাব। এটা এই কারণে বলছি, আমি কাজকে বন্ধু মনে করব যে 18টা বছর বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, ধ্বংস করেছে, শেষ করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থা। অর্থাৎ শেখ হাসিনা 3টা নির্বাচন করেছেন, 3টাই তামাশার নির্বাচন বলে আন্তর্জাতিক মহলগুলো এটাকে চিহ্নিত করেছে। সেই তামাশার নির্বাচনকে প্রথম যদি কোনো দেশ সমর্থন করে থাকে সেটা হচ্ছে ভারত। ভারত কিন্তু এখন শেখ হাসিনাকে জায়গা দিছে, এটা কিন্তু খুব একটা নতুন কিছু না। এটা আমরা দৃশ্যমান দেখছি না, এটা 15 থেকে 17 বছর আগেই তাকে মানে শুধু সমর্থন না,
মানে সব থেকে মানে বাংলাদেশকে উজাড় করে ভারতকে দিছে, এটা তৎকালীন প্রধানমন্ত্রী মানে দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মন্তব্য করছে, আমি এমন কিছু দিছি ভারতকে, এটা ব্যাখ্যা কখনো করে ভুলবে না। হ্যাঁ, কখনো বলবে না। যেমন আমাদের যেটা অর্থনীতির অন্যতম মানে ভূমিকা রাখতে পারত, মংলা বন্দর দিয়ে দিছে বিনা পয়সায়, চট্টগ্রাম বন্দর দিয়ে দিয়েছে। তো এইগুলো হয়তো এমন কিছুর মধ্যে পড়ে, এবং তার জন্যে এই তামাশার নির্বাচনকে প্রথম ভারতীয় সমর্থন একবারের জন্য বলেছে এটা ঠিক হচ্ছে না, ঠিক আছে একবার করছে ভালো, দ্বিতীয়বার এটা ঠিক না, তৃতীয়বার করছে ভালো, তৃতীয়বার এটা না, যতক্ষণ পর্যন্ত উৎখাত না হয়েছে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের সপক্ষে তাদের কোনো ইয়ে নাই, ভূমিকা নেই। দেখেন না, এটা কি নির্দয় নির্মম, এই দেশের গণহত্যাকারী মানে অর্থ পাচারকারী বাংলাদেশকে এক ধরনের উপঢৌকন দেওয়া মানে মানে লিখিত মানে এটা খালি বাকি ছিল। আমি তো অনেক সময় বলছি যে এই নিজস্ব প্রণালীতে যে পার্লামেন্ট করছেন ও লেনদুম দর্জির মতো ওখানে প্রস্তাব পাশ করে ভারতে এসে ইয়ে দেয় কিনা বাংলাদেশকে, মানে সে এমন একটা পর্যায়ে গেছিল। তারই সর্বশেষ মানে পুরস্কার হচ্ছে ভারতে আশ্রয় দেওয়া। লক্ষণীয় ব্যাপার, সে আমেরিকা যেদিন সে ভারতে গেছে তারপরের দিনই তার ভিসা বাতিল করছে। সে আমেরিকাও যেতে চাইছে, তার ছেলে থাকে, বোন থাকে ব্রিটেনে, ব্রিটেন তার ভিসা দেয় নাই। একমাত্র ভারত ছাড়া এখন ভারত গাড়ি থেকে নামানোর আমার কাছে মনে হয়েছে এটাও তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো এইটি আপনি যদি কি মনে করছেন যে ভারত আসলে সেটা চাচ্ছে, মানে সেটির বিনিময়ে হলেও বাংলাদেশের সাথে একটা সে ভালো সম্পর্ক তৈরি করার, বারবার ইনভাইট করছেন আমাদের প্রধানমন্ত্রীকে, আমন্ত্রণ জানাচ্ছেন নানাভাবে। মনে করার ব্যাপার না, সে তো নিজেই স্বীকার করছে সে নির্বাচিত সরকার হলে ভারতের সঙ্গে বাংলাদেশের মানে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেবে তারা। তো এটা তো ভারতেরই মানে ইচ্ছার বহিঃপ্রকাশ। বাংলাদেশ চাই শেখ হাসিনা মানে গণতন্ত্র হত্যাকারী মানে গণহত্যাকারী লুটেরা তাকে ফেরত, এমনকি সে তো ফাঁসির আসামি, সেটা মানে কি বলবো এটাকে, ভালো লোককে তো আশ্রয় দেয় নাই। যেমন আমাদের অনেকে ওই বর্ডার ক্রস করছে না করছে গুলি করে মেরে ফেলে, কৃষক হয়তো ছাগলের দিকে গেছে, ছাগল আনতে গেছে, গুলি করে মেরে ফেলে। মানে এই যে পুশিং করছে মুসলমান, সে বাংলাদেশের নাগরিকও না, খালি মুসলমান হওয়ার কারণে বাঙালি মুসলমান জোর করে এদিকে নিয়ে আসছে। তা আমি বলি যে পুশিং যদি তারা করতেই চায় সত্যিকারের, তাহলে এক নম্বর হতে পারে শেখ হাসিনা। কিন্তু এরকম ইতিহাস কি আমাদের আছে যে আমরা কোনো আসামিকে আসলে বাইরের দেশ থেকে নিয়ে আসতে পেরেছি? বিশেষ করে ভারতের কথা যদি বলি, তারা ফেরত দিয়েছে। হ্যাঁ, ফেরত দিছে, চুক্তির আওতায় অপরাধীদেরকে ফেরত দিছে ভারত আমাদের। আচ্ছা, এমন ঘটনা আছে এবং চুক্তিও আছে। চুক্তি আছে। হ্যাঁ, সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আছে তো, এবং আমাদের দেশ থেকেও তারা নিয়ে গেছে। ওই যে কয়েকজন ইয়ে ছিল মানে ভারতীয় এই দেশের, তারা চুক্তির আওতায় তাদের আসামি নিয়ে গেছে, বাংলাদেশে দিয়ে দিছে। সেই ওই অর্থে শেখ হাসিনাকে তারা রাজনৈতিক নেত্রী মনে করছে, তাদের মানে কি বলবো এটাকে, সব থেকে বেশি যোগানদাতা মানে অর্থ সম্পদ, এবং এমন অনেক চুক্তি করছে যে চুক্তিগুলো বাংলাদেশকে এক ধরনের ধস নামাই দিছে। তো এখন আমার কাছে যেটা মনে হয় মানে বাংলাদেশ কতটা তাদের সঙ্গে মিশবে তার থেকে বেশি আছে ভারত। মানে এটা তো অনেক পুরাতন রাষ্ট্র, অনেক চাণক্য দেশে আছে, কূটনীতি আমাদের থেকে তারা বেশি ভালো বোঝে বলে তাদের দাবি। তো ওইটার পরিমাপ করে এই দেশে হ্যাঁ অপরাধীদের জায়গা দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আদৌ সম্ভব কিনা, এটা বাংলাদেশের থেকে তাদের ভেবে দেখাটা খুব একজন যৌক্তিক বলে দর্শক আমার আছে কাছে আপনাদের মনে সাথে হয়। কথা বলতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন আপনারা ভালো করবেন। আছেন? আমি দুদু স্যারের সাথে একটা প্রশ্ন রাখতে চাই। বলবেন। সংস্কার বনাম বাস্তবতা, সংস্কার করবেন কিভাবে? এই যে বিদ্যুৎ খাতটা এত, গার্মেন্টস সেক্টর, ছোটখাটো ব্যবসায়ীরা, এই যে জ্বালানি খাতে যে সমস্যাটা, এই সমস্যাটাকে আপনারা কেন আগে ধরলেন না? আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আপনারা সরকার বলবেন আমরা দেখতেছি, চেষ্টা করতেছি, এগুলা ঠিক না। ভালো লোক বসান, ফ্যাসিবাদ দূর করেন, ভালো লোক বসান, অভিজ্ঞতা লোক বসান বিভিন্ন সেক্টরে। আপনাদের এখনো রাষ্ট্র পরিচালনা ভুল আছে বিএনপি সরকারের। আপনি আমার নাম্বার চেক করে আপনি সরাসরি দুদু স্যার, আপনার সাথে আমার পরিচয় আছে, আপনার সাথে আমার পরিচয় আছে, কথা হয়েছে, কিন্তু আপনি স্যার আপনারা রাষ্ট্র চালান,
ভালোভাবে চালান স্যার। মানুষ খেতে যাওয়ার আগে, মানুষের ব্যবসা ধ্বংস করার আগে সব খাতগুলো সংস্কার করে ভালো ভালো লোক বসান। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। জি, আমি ময়মনসিংহ দাপুনিয়া থেকে শাহিনা আহমেদ বলতেছিলাম। জি, প্রশ্ন করবেন। জি, আমি আমার প্রশ্ন করার সময় আমার এখানে বিদ্যুৎ নাই। আমি প্রমোতে করে জিজ্ঞেস করে ওনার শামসুজ্জামান দুদু সাহেবের কাছে আমার প্রশ্ন করতেছি আর কি। জি, ঘটনাটা হইলে শুনেন, গতকালকে রাত্রে 1টা থেকে 5টা পর্যন্ত আমার স্ত্রী অসুস্থ। আমরা গ্রামের সাধারণ মানুষ। 1টা থেকে 5টা পর্যন্ত 5বার বিদ্যুৎ গেছে। 5টার সময় যখন আমার স্ত্রী অসুস্থ, আমি হাউমাউ করে চিৎকার শুরু করতে হয়। আমাদের দেশে যে এই অবস্থা, এই দায় কার আর এটার সমাধানটা কি, এটা আমার জন্য দুদু সাহেবের কাছে আমার এটা অসংখ্য প্রশ্ন। ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে আমরা আসলে কথা বলবো। জনাব শামসুজ্জামান দুদু, এটা আসলে উত্তরাধিকার সূত্রে বিএনপি পেয়েছে, মাত্র 6 মাসের একটা সরকার আমরা জানি, কিন্তু এই সমস্যাটা আসলে দীর্ঘ সময় ধরে তৈরি করা হয়েছে, বা বৈশ্বিক বিষয়ের দিকে তাকালেও সেটা আসলে বিএনপি সরকারের ঘাড়ে এসে পড়েছে। কিন্তু এটা তো জানতো, এই সরকার তো জানতো যে এই সমস্যাটাই সব থেকে প্রধান সমস্যা হতে যাচ্ছে, গ্যাস বিদ্যুৎ জ্বালানির সমস্যাটা। সেটি কি আরো আগে থেকে প্রস্তুতি নিতে পারতো কিনা? অবশ্যই নিতে পারত, কারণ বাংলাদেশের রাজনীতিতে এবার বিএনপি ক্ষমতা আসবে, যতই জামাত একটা ধারণা দেওয়ার চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সাধারণ মানুষের ভিতরে বিএনপি এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেবের প্রভাবটা অন্য যে কোনো সময় থেকে ভালো ছিল। তো আপনি যে প্রসঙ্গটা বললেন, পরিকল্পনাটা থাকবে কিনা বা থাকা, এমন একটা সরকার আপনি নিজে উচ্চারণ করছেন যে ঘাড়ে এসে চাপা, মানে সেই সরকার সময় সৃষ্ট না, কিন্তু অতীত সরকারের সৃষ্ট যে অবস্থাটা, সেখানে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে তছনছ করে থুয়ে গেছে, ঠিক তেমনি আপনার ব্যাংক বলে কিছু নাই, খালি সাইনবোর্ড আছে। মানে তো বাংলাদেশে মানে একটা কর্তৃত্ববাদী শাসক 3টে টার্মে বাংলাদেশ ব্যাংক তছনছ করে ফেলছে, বাংলাদেশের অর্থনীতি তছনছ করে ফেলছে। ঠিক সেই মুহূর্তে বলবো, ডক্টর ইউনূস সাহেব যে আশার আলো দেখাবে, সেই জায়গাটাও মানে আশা তো দূরে থাক, নিরাশাই হয়েছে। এই সময় বিএনপি ক্ষমতায় আসছে। বিএনপি ক্ষমতা আসার পরে স্বাভাবিক কারণে এই 6 মাসের মধ্যে সেইভাবে বিদেশি অর্থ এই দেশে ঢোকে নাই, বা পাচারকৃত অর্থ এখনো পর্যন্ত অতীতে আনা সম্ভব হয় নাই, বর্তমান সরকার এখনো পর্যন্ত আনতে পারে নাই। উপরন্তু এবার যে গরমটা পড়ছে, আমার কাছে মনে হয়েছে স্মরণকালে ভয়াবহ গরম, বিশেষ করে আমাদের অঞ্চলের ওইদিকে খুলনা ডিভিশনে, মানে কুষ্টিয়া, মানে একটু ঢাকা থেকে একটু বেশি গরম ওদিকে আশপাশ। তো স্বাভাবিক কারণে সেই গরমটাও আছে। অবশ্য আমাকে যে প্রশ্নকারী বেলাল সাহেব, হ্যাঁ বেলাল সাহেব, সেও গরমে কষ্ট পাচ্ছে, কারণ তার উচ্চারণই বলে দিচ্ছে সে খুব আনন্দে নাই, এবং যে কোনো গ্রাম অঞ্চলে শহরের থেকে বেশি মানুষ কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তো এখানে মানে যেমন তরিকুল ইসলামের ছেলে অমিত, জ্বালানি প্রতিমন্ত্রী, সে কিন্তু আজকেও গতকালে যেমন করছে, আজকেও দুপুরে বলছে যে সন্ধ্যার পর থেকে ঠিক হতে পারে, অনেকটা কমে আসবে। তো এই উদ্যোগগুলো যদি সফল হয়, মানে বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করছেন, রাজনৈতিক নেতৃত্ব শুধু না, কারিগর হিসাবে তারাও যদি সফল হয়, তাহলে এই জিনিসটা কমতে থাকবে, একবারই মানে মিটে যাবে এটা আমি মনে করি না, কিন্তু আস্তে আস্তে সহনীয় পর্যায়ে যাবে।